নমস্কার। এই মুহূর্তের সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিউজ রুম থেকে। এই মুহূর্তে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিওতে সম্প্রীতি রয়েছে আর নিউজ ডেস্কে দীপও রয়েছে। আর এই মুহূর্তে কোন খবরের দিকে আমাদের নজর রয়েছে? নজর একটার দিকেই, সেটা হচ্ছে তালিকা, খসড়া তালিকা, এসআইআর এর খসড়া তালিকা। রাত পোহালেই আগামীকাল সেই তালিকা প্রকাশিত চলেছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে কাল, আর বাদ যেতে চলেছে তার মধ্যে 58,20,898 জনের নাম। সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? চিফ রিপোর্টার সিজন মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, একদমই যেটা জানা যাচ্ছে, আগামীকাল বেলা 12টা নাগাদ ওয়েবসাইটে, অর্থাৎ সি ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট এবং ইসিআই এর ওয়েবসাইটে এই খসড়া তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ সেটাকে আপলোড করা হবে। ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ যে জায়গায় বিএলওদের কাছে এই লিস্ট তারা পাওয়া শুরু করেছেন, তার কারণ জেলা শাসকদের সেই লিস্ট খসড়া তালিকা ছাপতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলো বিএলওদের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ কালকে সকালের মধ্যেই কিন্তু বিএলওরা সেই লিস্ট পেয়ে যাবেন এবং যে কোনো ব্যক্তি একদিকে যেমন অনলাইনে সেই তালিকা দেখতে পারেন, অন্যদিকে অফলাইনও বিএলওদের কাছ থেকে তারা সেই তালিকা দেখতে পারেন। আগামীকাল সকাল থেকে সময়টা আগামীকাল বেলা 12টায় ওয়েবসাইটে এটা আপলোড হবে। অনলাইনে যারা অ্যাক্সেস করতে চান তারা কিন্তু আগামীকাল সকাল নয়, দুপুর 12টার পর থেকে দেখতে পাবেন। এবং এই তালিকা প্রকাশে মূলত যে 58 লক্ষ বাদ গেছে, সেই 58 লক্ষ হচ্ছে যারা 4টে ক্যাটাগরিতে বাদ গেছে। মৃত, যাদের আনট্রেসেবল, যাদের এনুমারেশন ফর্ম দেওয়া যায়নি, যাদের এনুমারেশন ফর্ম কালেক্ট করা যায়নি, এবং যারা পার্মানেন্টলি কোথাও শিফট করে গেছেন, এবং রয়েছে ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ একই ব্যক্তির যেখানে দেখা যাচ্ছে দু জায়গায় ভোটার। এই ধরনের 4টি ভাগে ভাগ করে তাদের এই নাম আমাদের নজর থাকবে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। বেছে বেছে বিজেপির নির্দেশে বৈধ ভোটারদের হেনস্থা করতে পারে কমিশন। একযোগে কমিশন এবং বিজেপিকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। কুণাল ঘোষ, মাফ করবেন, কুণাল ঘোষ। ভোটার লিস্ট থেকে ভুয়ো নাম বাদ দেওয়া হোক, হিন্দু উদ্বাস্তুদের নাম বাদ গেলে সেটা সহানুভূতির সঙ্গে দেখুক কমিশন। খসড়া তালিকা প্রকাশের আগে আবেদন সুকান্ত মজুমদারের। শাসক দলের কোনোটাতেই কোনো সমস্যা নেই। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবে, মিটে গেল। এবার আমাদের দেখতে হবে যে কোনো বৈধ ভোটারকে বাদ দিচ্ছে কিনা, বৈধ ভোটারকে হ্যারাস করছে কিনা। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে এই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেত্রীর নির্দেশে এই যে বিভিন্ন যে অভিযোগ উঠছে, কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে, এই ডিসপ্যারিটিগুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। এবং আমরা তার সাথে সাথে চাইব যে নির্বাচন কমিশন সহানুভূতির সাথে হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করুক। আগামীকালে খসড়া তালিকা প্রকাশ, আর এদিকে খসড়া তালিকা আজই হাতে পেতে পারেন বিএলওরা, কারণ জোর কদমে চলছে খসড়া তালিকা ছাপার কাজ। জেলা শাসকের দপ্তর থেকে খসড়া তালিকা পাবেন বিএলওরা। কমিশন থেকে সব রাজনৈতিক দলকে খসড়া তালিকার সফট কপি দেওয়া হবে। যারা বিএলওরা রয়েছেন তারা তাদের কাছে যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেই খসড়া তালিকা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমাদের যে অ্যাপটা দেয়া হয়েছে তাতে আমাদের অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে এই একটা অপশান আছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স। এই যে অপশানে গেলে আমাদের এখানে একটা টোটাল ইলেক্টরস বলে একটা সংখ্যা আসছে, ফিগার। মানে যেটা আমরা করেছিলাম, যেগুলো আমাদের বাদ যাচ্ছে, যেগুলো ডেড শিফটেড আমরা দেখিয়েছিলাম, সেগুলো বাদ দিয়ে যে কেসগুলো পড়েছিল, সেই যে ফর্মগুলো ফিল আপ হয়েছে, সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে। এবং এইটা প্রেস করলেই এই তালিকাটা চলে আসছে। আমরা আশা রাখছি যে এই তালিকাটাই খসড়া। আমাদের বিএলও অ্যাপের মধ্যে আমরা আমাদের যে ড্রাফট রোলটা ওটা আমরা এখন দেখতে পাচ্ছি। বাদের তালিকা পাইনি, আমরা শুধু যাদের নাম আছে সেই তালিকাটা পেয়েছি। এখন বাদের তালিকাটা আবার যখন বেরোবে তখন সেটা মিলিয়ে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। যখন একদম খসড়া লিস্ট
বেরোবে বলে আমাদেরকে যেটা ইসিআই জানিয়েছিল সেটা হলে বাদের লিস্ট এবং যাদের নামের লিস্ট সবটা মিলিয়ে একটা আশা করা যায় একটা পরিষ্কার চিত্র আমাদের কাছে চলে আসবে। রাত মহলে প্রকাশিত হবে খসড়া তালিকা। এবার সেই খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কিভাবে? এবার সেটাই জানালো নির্বাচন কমিশন। খসড়া তালিকায় আপনার নাম আছে না নেই সেটা জানার দুরকম উপায় রয়েছে, একটি অনলাইন এবং আরেকটি অফলাইন। অনলাইনের জন্য কমিশনের ওয়েবসাইট eci.gov.in বা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ceo.westbengal.wb.gov.in বা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা। এছাড়া ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম আছে কিনা তা দেখা যাবে। ভোটার্স পোর্টাল .in ECI.in ভোটার সার্ভিস পোর্টাল, এই ভোটার সার্ভিস পোর্টালে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো এই রকম একটা অপশন পাবো, যেখানে দেখা যাচ্ছে, আমি এটা বিহার মডেলটাই দেখাচ্ছি যেহেতু এখনো এই খসড়া তালিকা প্রকাশ হলে কালকে থেকে এরকমই দেখা যাবে বেঙ্গলের ক্ষেত্রেও। সেখানে দেখা যাচ্ছে ডাউনলোড এসআই এর ফাইনাল রোল, সেটা ফাইনাল রোল হওয়ার আগে তো সম্ভব নয়। এরপর আছে ড্রাফট রোল ডাউনলোড, সেটাকে ডাউনলোড যেমন করা যাবে নিজের নামটুকু খালি সার্চ করে সেখানে দেখা যাবে। আরও সহজ পদ্ধতি হচ্ছে যে প্রোফাইলে আমি ঢুকছি সেই আমার নিজের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি যদি যাই সেখানে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল, এখানে আমি যদি সার্চ করি এখানে আমার স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল মারলাম, ওয়েস্ট বেঙ্গল মারার পর আমার যদি এপিক যে কার্ড নাম্বার সেটা দিলে কিন্তু আমি পেতে পারবো যে খসড়া তালিকা আমার নাম আছে কিনা। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট রয়েছে সেখানেও কিন্তু, যেটা আমাদের রাজ্যের যে সাইট, সেখানেও কিন্তু আমরা একইভাবে এরকম ড্রপডাউন অপশন বা এর ধরনের একটা মাইক্রো সাইট পাবো যেখান থেকে আমরা নিজেদের নাম দেখে নিতে পারবো। অনলাইনের পাশাপাশি অফলাইনেও একইভাবে সুযোগ রয়েছে, সেটা হচ্ছে বিএলওদের কাছে এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু বিএলওদের কাছে সেই তালিকা চলে যাবে, বিএলওর কাছ থেকে কেউ দেখতে পারেন। এবং কমিশন যেটা নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্র বা বুথ, যেটা যে এলাকার যেখানে বুথ, সেখানেও এই তালিকা প্রকাশ করে সেটা দেওয়ালে টাঙানো থাকবে। খসড়া তালিকা প্রকাশন, এবার সেই তালিকায় নাম উঠলো না, কারা ডাক পাবেন হিয়ারিং এ? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাবা, মা, দাদু, ঠাকুমা এদের নাম বাদ দিয়ে যদি কাকা, জ্যাঠা বা দাদার নামে ম্যাপিং করানো থাকে তাদেরকেই ডাক হবে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর কোন কোন ক্ষেত্রে হতে পারে আরো বিস্তারিত জানবো। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শান্ত, দেখো, মূলত নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকেই এই এসআই প্রক্রিয়া নিয়ে যথেষ্ট কড়া, এবং এই অবস্থায় দাঁড়িয়ে প্রয়োজনীয় ম্যাপিং এর মাধ্যমে কিন্তু একাধিক ত্রুটি ধরা পড়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো যে নাম ব্যবহার করা হয়েছে, ভুয়ো সম্পর্ক আত্মীয় দেখানো হয়েছে, সেটাও কিন্তু ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এই সন্দেহজনক তালিকায় যারা রয়েছে তাদেরকে প্রত্যেককেই ডাকা হচ্ছে। সেক্ষেত্রে দেখা হবে আত্মীয় নাম হিসেবে কার নাম দেওয়া হয়েছে। যে ঠাকুমা, ঠাকুরদা হোক বা দাদু, দিদিমা, এদের নাম বাদ দিয়ে যদি মামা, মামি বা অনেকে আছে নামই দেয়নি, সেক্ষেত্রে কিন্তু অনেক সন্দেহজনক বিষয়টি দাঁড়াচ্ছে এবং তাতেই কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে এই ভুয়ো তালিকা দিয়েই ভোটার তালিকার নাম তোলার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মূলত ডেকে পাঠানো হবে। এবং প্রয়োজনীয় ম্যাপিং কিন্তু এক্ষেত্রে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করছে বলেই মনে করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে। শুনলেন যে কাদের কাদের শুনানিতে ডাকা হতে পারে, আর এই খসড়া তালিকা প্রকাশ, এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই শুনানিতে ডাকা হবে এবং শুধুমাত্র তাই না, প্রত্যেক দিন 100 জনের করে শুনানি হবে বলে জানা যাচ্ছে। প্রতি বিধানসভায় শুনানির দায়িত্বে থাকবে একজন ইআরও এবং 10 জন এইআরও। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে শুনানিতে জমা পড়ার নথি, সেই সমস্ত নথি ডিজিটাইজ করা হবে। ইআরও, এইআরওতে অর্ডার শিটও ডিজিটাইজড হবে, অডিট হবে অর্ডার শিটে, যাচাই করা হবে সমস্ত তথ্য। আপনাদের যেরকম জানালাম যে কাদেরকে শুনানিতে ডাকা হতে পারে এবং শুনানিতে ঠিক যে সমস্ত তথ্য দেয়া হবে, সমস্ত তথ্য ডিজিটাইজড করা হবে বলে খবর। এক ধাক্কায় 58 লক্ষেরও বেশি মানুষ বাদ যাচ্ছেন। এবার আগামীকাল অনেকেই দেখতে পাবেন না, তারা কি করবেন এবং তারা কতটা সত্যি কি এটা ভীত হওয়ার একটা ব্যাপার থাকছে? প্রথম কথা, আমি আপনার প্রথম বক্তব্যটাকে একটুখানি কারেক্ট করে দিতে চাই। এটার মূল যে যারা করেছেন সেটা হচ্ছে বিএলওরা করেছেন এবং ইআরওরা করেছেন, তাদের তত্ত্বাবধানে হয়েছে। আমরা শুধু ওপর থেকে দেখেছি, জেনারেল গাইডেন্স দিয়েছি। আমার যেটা মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে
প্রথম কথা হচ্ছে যে যারা ভোটার তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা এখানকার বাসিন্দা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি আপনার সংশ্লিষ্ট বুথে সেখানে এই খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে। শুধু টাঙিয়ে দেওয়া নয়, আপনি আপনার মোবাইল ফোনে বা আপনি মানে ইলেকশন কমিশন সিইওর ওয়েবসাইটে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ওয়েবসাইটে আপনি এই রোল দেখতে পাবেন। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। আপনি যে বিএলওদের কথা বললেন, সেই বিএলওদের মধ্যে একাংশ তারা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছিলেন। নির্বাচন কমিশন এত প্রেসারে রেখেছে মহিলা বিএলও, তাদের ফোন নাম্বার সামনে এসে আরেকটু কি ইলেকশন কমিশন আরেকটু কি নিয়ে সুন্দর করে কি কাজ করতে পারতো? কোথাও কি সত্যিই তাদের চাপ হয়েছে, নাকি তারা রাজনৈতিক প্ররোচনায় কিছুটা হলেও চাপ বলছেন? আপনার কি মনে হয়? দেখুন, যে কোনো কাজ যেটা যদি খুব অল্প সময়ের মধ্যে অনেকখানি করতে হয়, তাহলে সেটা চাপ হয় এবং সেই চাপে আমরাও আছি, সেই চাপে ইলেকশনের সাথে যুক্ত যারা আছেন সবাই আছেন। সুতরাং সাধারণভাবে একজন সরকারি কর্মচারীর যে কাজের চাপ থাকে, তার চেয়ে যে বেশি চাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও নয় যে এত চাপ হয়েছে যে কাজটা করা যায়নি। তাই যদি হতো তাহলে 81,000 বুথের 58 লক্ষ নাম বাদ তো হতো না। তারা তো কাজটা করেছেন এবং সেজন্য আমি তাদের অভিনন্দনও জানাতে চাই যে তারা এই কাজটা এই সময়ের মধ্যে তুলে নিয়ে এসেছেন। কারুর অসুবিধে হয়ে থাকতে পারে, কারুর ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে, সেগুলো নিশ্চয়ই কনসিডার করে ইআরও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদের পরিবর্তন করে দিয়েছেন অনেক ক্ষেত্রেই, আমি জানি। আপনার মতো সিনিয়র মানুষ দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন। যখন এই দায়িত্বে এলেন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যদি একটাও নাম বাদ যায় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। আপনার কাছে কি সত্যিই চাপের, বা কমিশনের তরফে এটাকে কিভাবে দেখা হচ্ছে? দেখুন, কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকেই যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, তখন কমিশনের নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তির নাম তিনি যদি জেনুইন ভোটার হন, তার নাম যেন বাদ না যায়, এবং কোনো ব্যক্তি যার নাম ভোটার লিস্ট থাকার কথা নয়, তিনি যেন ভোটার লিস্টে না থাকেন। সুতরাং এই একই লক্ষ্য আমাদেরও, কমিশনেরও এই সেম লক্ষ্য। তো এটা কি কোনো চাপ হিসেবে দেখছেন? না, এটাই তো কাজ, এটাই তো করছি আমরা। কিভাবে ডিফেন্ড করবেন যদি কোনো দেখেন যে আপনারা? সেই জন্যই তো ইলেকট্রাল রোল পাবলিকেশন এমন নয় যে একবার পাবলিশ করে দেওয়া হলো এবং সেটাই ফাইনাল। যে কারণে এতদিন ধরে বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছেন, যে কারণে এখন ড্রাফট পাবলিকেশন করার পরে এটা ড্রাফট পাবলিকেশন স্টেজে থাকবে প্রায় 2 মাস, যখন শুনানি হবে লোকে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই 2 মাসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, মানুষ অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর তার শুনানি হওয়ার পরে তার নাম আসবে বা আসবে না, যেটা সিদ্ধান্ত। সারাদিন আপনি এই কালো ডায়েরিটা নিয়ে কাজ করছেন, সমস্ত ডেটা এন্ট্রি সব লিখে রেখেছেন। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? এই যে প্রায় 1 কোটি মানুষ ইতিমধ্যেই আপনারা ঝাড়াই বাছাই করছেন। দেখুন, কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি, এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না ইলেকশন কমিশনের নির্দেশ ছাড়া। তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তারা সুযোগ পাবেন, সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করার বা তাদের। হিয়ারিংয়েও কি আপনারা থাকবেন, রোল অবজারভাররা? হ্যাঁ, নিশ্চয়ই রোল অবজারভারের দায়িত্বই হলো হিয়ারিংটা কিভাবে হচ্ছে সেটার দেখা। আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন, অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো? বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে। দেখুন, কেউ তো মাথায় লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে। আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে, এই ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে। 1,36,00,000 বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি। সেটা অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে, অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে। এখন এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশের। এটা হিয়ারিংয়ের পরেই বোঝা যাবে কারা কি। সেটা খুঁজে পেয়েছেন কি যে বেশ কিছু? সেটা তো হিয়ারিংয়ের না, কিছু স্পোরাডিক কিছু কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য, সেরকম কিছু কমপ্লেন এসছে। কিন্তু এই হিয়ারিং না হলে
এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি নয়। আপাতত ড্রাফট ভোটার তালিকা তৈরি হয়ে গেছে। এবার হিয়ারিংয়ে স্বয়ং দায়িত্বে থাকছেন সুব্রত গুপ্ত এবং তার অধীনে যাবতীয় কাজ হবে। ক্যামেরা কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আপনারা শুনলেন খসড়া তালিকা প্রকাশের 24 ঘন্টা আগে TV9 বাংলায় এক্সক্লুসিভ কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আশ্বাস দিলেন একজন বৈধ ভোটারের নামও খসড়া তালিকা থেকে বাদ যাবে না। আপনাদের জানিয়ে রাখবো, কমিশনের দেওয়া তথ্য মোতাবেক এসআইআর এ এখনো পর্যন্ত কলকাতার কোন বিধানসভা থেকে কত নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুরুতেই আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিধানসভাগুলোর দিকে নজর রাখবো, যেমন ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। চৌরঙ্গিতে কোপ পড়তে পারে 74,000-এরও বেশি নামে। জোড়াসাঁকো কেন্দ্রে 72,900 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। বালিগঞ্জে 65,171 জনের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। কলকাতা বন্দরে বাদ পড়ার সম্ভাবনা 63,000-এরও বেশি নামের। বেলেঘাটা, এন্টালি, রাসবিহারী, শ্যামপুকুর, কসবা, রাজারহাট, নিউ টাউন, রাজারহাট, বিধাননগর, যাদবপুর কেন্দ্র বহু নাম বাদ যাওয়ার সম্ভাবনা। দেখুন দীপ, যে জায়গাগুলোর নাম বলো না তাদের মধ্যে বন্দর এলাকা সেটাও তো রয়েছে, সেখানেও তো নাম বাদ যাবে এবং সেখানে 63,730 জনের নাম বাদ পড়ার খবর পাওয়া যাচ্ছে। আর এই আবহেই এবার এই নিয়ে মুখ খুললেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে। বন্দর এলাকায় বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে, চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার ফেরহাদের। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 এটা ছেড়ে দেওয়া হয়েছে, তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। আপনারা শুনলেন ফেরহাদ হাকিমের দাবি, আর এদিকে পাল্টা দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন যে সংখ্যালঘু যারা তারাই ফেরহাদ হাকিমকে হারাবে। আরেক বিজেপি নেতা সজল ঘোষ তিনি আবার কি বলছেন, তিনি বলছেন যে হারের ভয়ে হুমায়ুন কবিরকে নিয়ে চিন্তা ফেরহাদ হাকিমের, এমনই দাবি করছেন বিজেপি নেতা সজল ঘোষ। শুনুন কি বলছেন। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। কোন শুভেন্দুবাবু সঠিক? যে শুভেন্দুবাবু কদিন আগে বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, যেই শুভেন্দু কদিন আগে বলেছেন যে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করব, যেই শুভেন্দু কদিন আগে বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয় না, তাহলে কোনটা সঠিক? কুজোরও শখ হয়, চিত হয়ে শুটে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন রকমের স্বপ্ন, সন্দেশখালির সময় মিথ্যের ন্যারেটিভ বুনে একরকম স্বপ্ন দেখেছিলেন, আরজি করার সময় ভেবেছিলেন নবান্নের 14 তলায় হেলিকপ্টার নামবে, উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে না হেলিকপ্টার থেকে নেমে বসে পড়বেন। কোনো স্বপ্নই পূর্ণ হয়নি। এই স্বপ্ন শুভেন্দু অধিকারী পূর্ণ তো দূরের কথা, 77 থেকে 27-এ নামবেন, লিডার অফ অপোজিশন পোস্টটা রাখতে গেল যে 30টা এমএলএ থাকতে হয়, সেটাও শুভেন্দুবাবু কপালে এবার জুটবে না। ওখানে যদি একটাও সংখ্যালঘু অন্য প্রার্থী হয়, হ্যাঁ, তাহলে ফিরহাদ হাকিম হারবে এবং হারবে। হ্যাঁ, আজকে হুমায়ুনকে নিয়ে ওদের এত চিন্তা কিসের জন্য? ববি হাকিম বুঝতে পারছিল তো যে হুমায়ুনের ওর ওপর পার্সোনাল রাগ আছে, ও যদি ওখানে প্রার্থী দেয়, তারপর যদি আইএসএফের সাথে জোট হয়, তারপর যদি মিমের সাথে জোট হয়, তাহলে ববি হাকিম ঘোড়ার ডিম হয়ে যাবে। কোনো চিন্তা নেই, হারতেই হবে। দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্র। এই ভবানীপুর কেন্দ্রেও 44,000-এর বেশি ভোটারের নাম বাদ যাবে এমনটাই খবর রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ। বরং কুণাল ঘোষ কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও অনেক বেশি ভোটে জিতবেন। ভবানীপুরে এত ভোটার বাদ, এই যে কথাটা বলছে, আপনাদের একটা কথা বলি, ভবানীপুরে ভোট পড়ে কত, ভোট পড়েছে কত দেখেছেন? ভবানীপুরে কি 90% ভোট পড়েছে? পড়েনি, অনেকটা কম ভোট পড়েছে। তো সেই সংখ্যাটাই বাদ যাচ্ছে। যেখানে মৃত ছিল
বা যিনি এখান থেকে চলে গেছেন, যিনি ভোট দিতে যাননি, সেই সংখ্যাটাই বাদের সংখ্যায় আছে। ফলে এই যে ভবানীপুরে এত নাম বাদ গেছে, এবার আমরা এই করব, বিজেপি এই কথাগুলো হচ্ছে অসার বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায় যা মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে জিতবেন। নাম বাদ গেলে গতবারের মার্জিন এবারে আরো অনেকটাই বেড়ে যাবে, এরকমটা অন্তত চ্যালেঞ্জ কুণাল ঘোষের। বিজেপি কি ভাবছে? জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, শুনবো তার কথা। জগন্নাথ বাবু, আপনার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া দেওয়ার তো কিছু নেই, তো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন ওখানে যে 44,000 নাম বাদ গেছে, সেই নামগুলি হচ্ছে মৃত ভোটার, স্থায়ীভাবে ওখানে বসবাস আর করে না, ওখান থেকে চলে গেছে এমন ভোটার, অনুপস্থিত ভোটার। এই 3 প্রকারের ভোটার, এই 44,000 নাম আছে। ফেক ভোটার তো নেই। এরপর হিয়ারিং এ যাদের ডাকা হবে সেখান থেকে ফেক ভোটার বেরোবে। তো একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 44,000 এই ধরনের তথাকথিত ভাবে মৃত ভোটার বা এএসডি ভোটার যাদের বলা আছে সেটা থাকে, তার পরিণাম যা হবে নির্বাচনের ফলে দেখা যাবে। এখন থেকে এত তাড়াহুড়ো করার কি আছে? অসার না সার, এই এত ব্যাখ্যা দেওয়াতেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। নজর থাকবে আমাদের। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা চমকে দেওয়ার মতো খবর দিই আপনাদের। বাবার বয়স 63, অথচ তার 2 ছেলের বয়স 58 এবং 59। তার মানে কি 5 বছর বয়সেই বাবা হয়েছেন ওই ব্যক্তি? এই ঘটনায় শোরগোল পড়ে গেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। 22 বছর আগে বাংলাদেশ থেকে 2 ভাই এসে বসবাস শুরু করেন শীতল গ্রামে। অভিযোগ 2006 এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলে ওই 2 ভাই। বিতর্কে পড়ে কারচুপির কথা কবুল করেছে বাংলাদেশ। উনি কি আসল বাবা? তাহলে কিরকম বাবা হন উনি? তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, থাকতো দাঁড়তো। বললো আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, স্মার্ট কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি ভোটার লিস্টে বাদ যায়, আর আমরা বহু ফর্ম ফিল আপ করে আমরা পালিয়ে গেছি। এবার যে বৃদ্ধকে ওই 2 অভিযুক্ত বাংলাদেশি বাবা বানিয়েছে, সেই বৃদ্ধ বলছেন ওই 2 জনকে তিনি চেনেনই না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি নাম? সুজিত মাঝি, অনুপ মাঝি। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70 এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার। আমি তো মুড়ে করলো, ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো এখন সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো 2জনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমার। কিভাবে উঠবেই না আগে করেছে সব, কিভাবে করেছে আগে সব, এই যে সিপিএম আমাদের সব করেছে, কিভাবে করেছে যাই না। তাজ্জব এই ঘটনা সামনে আসতেই দায় ঠেলাঠেলি শুরু করে দিয়েছে সিপিএম এবং তৃণমূল। অন্যদিকে একই সঙ্গে 2 দলকেই খোঁচা দিয়েছে বিজেপি। এর পাশাপাশি কাটোয়ার মহকুমা শাসক পিতা পুত্রের এই রহস্যভেদের আশ্বাস দিয়েছেন। বলতে পারবো কিভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএম এর দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলি হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়ে? বলবো যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? ধরে নেই, ইচ্ছে করে এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটে, তখন তো বাম ফ্রন্টের পিরিয়ড। তো বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমা নেয়।
জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো, আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই। সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা আর ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। বামফ্রন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। অন্যদিকে রাত পোহালেই এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে আগামীকাল বেলা 12টার মধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হবে, কিন্তু দোলাচলে প্রায় 2 কোটি নাম। কমিশন সূত্রে যে দাবি করা হচ্ছে, শিলিগুড়িতে 31,181 জনের নাম বাদ যেতে পারে, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বাদ যেতে পারে 38,395 জনের নাম, মালদার রতুয়ায় 20,736 জনের নাম বাদ যেতে পারে, ইংরেজবাজারে 23,956 জনের নাম বাদ যেতে পারে। অন্যদিকে বহরমপুরে 19,922 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। কতটা উদ্বেগ আতঙ্কের মধ্যে আছেন যে ফাইনালি নামটা থাকছে? তো উদ্বেগ তো প্রচণ্ডই আছি আমরা। তো যা যা আমাদের লিস্টে চেয়েছে সব কিছুই আমরা জমা দিয়েছি। এখন দেখা যাক লিস্টে নামটা আসছে কি না। লিস্ট বেরোলেই দেখে নেবেন? হ্যাঁ, ওই নামটা দেখার জন্য এখন মানে একটা অপেক্ষা। আপনারা যারা রাজনীতি করেন, বিশেষ করে শাসক দল, মানে নিজের ঘরের নামটা থাকবে কিনা, এবং যেহেতু আপনার স্ত্রী কাউন্সিলর, মানে পাড়ার মানুষের ভিড়ও বোধ হয় আপনার বাড়িতে। একটা তো আতঙ্ক আছে নিজের পরিবারের, যে আগামীকাল যে লিস্ট বেরোবে সেই লিস্টে আমাদের নাম থাকবে কিনা। আর বিশেষ করে আমার স্ত্রী যেহেতু কাউন্সিলর, সকাল বিকাল রাত্রি হলেও প্রতিটা লোক এসে জিজ্ঞাসা করে যে আমাদের লিস্টে নাম থাকবে কিনা। এটা একটা আতঙ্ক তো আছেই। আমাদের ওয়ার্ডের যদি কোনো নাগরিকের নাম বাদ যায়, আমরা 23 নম্বর ওয়ার্ডের যে আমাদের যে কাউন্সিলর আছে এবং আমাদের ওয়ার্ড কমিটি আছে, আমরা সবসময় এই নাগরিকদের পাশে থাকবো। তথ্যগুলো তো আপনাদের কাছে আছেই, কারা কি ডকুমেন্ট জমা দিয়েছেন দিদির দূতে? এদের তথ্য যে আছে, টোটাল ডকুমেন্টসই দিদির দূতে আছে, প্লাস আমরা অফিসিয়ালভাবে আমরা কাউন্সিলর অফিসে সবারটা এক কপি করে জেরক্স করে আমরা রেখে দিয়েছি। দেখুন, শিলিগুড়িতে কাউন্সিলর তিনি যথেষ্ট চিন্তিত। আগামীকাল সেখানে খসড়া তালিকা প্রকাশ হবে। তার মধ্যে আপনাদের একটা এই শিলিগুড়ির পঞ্চায়েত অফিসের খবর দেখাবো। সেখানে যে ডেথ সার্টিফিকেটের খাতা আছে, রেজিস্ট্রার খাতা, সেটা উধাও হয়ে গিয়েছে। একটা মামলায় একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 100 জনের ডেথ সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। সেই নির্দেশের পর খোঁজ করতে গিয়ে দেখা যায় সেখানে রেজিস্ট্রার খাতাটাই নেই, উধাও হয়ে গিয়েছে। আর সেই শিলিগুড়ির লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে এই ঘটনা কিভাবে ঘটলো সেটা তো অবশ্যই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 100টি মৃত্যু শংসাপত্র নিয়ে প্রথমে একটা সন্দেহ তৈরি হয় এই জমি সংক্রান্ত মামলা নিয়ে। 100টি মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টে দিয়েছিল, আদালতের নির্দেশ মানেননি জেলা শাসক। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত থেকে দীর্ঘদিন আগে হারিয়ে গিয়েছিল একটি ডেথ সার্টিফিকেটের বই। ওই বইয়ে অন্তত 100টি সার্টিফিকেট রয়েছে। জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এইটার অর্ডার কপি। এখানে চলতি বছরের 20 ফেব্রুয়ারি রাজ্যের হাইকোর্ট নির্দেশিকা দিয়ে জানায় দ্রুত ওই নির্দিষ্ট সিরিয়াল নাম্বারের 100টি ডেথ সার্টিফিকেটকে বাতিল করতে হবে, জনসমক্ষে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল করা হলো, কারণ তার সঠিক তথ্য রাজ্যের ওই সরকারি দপ্তরের কাছে নেই, দীর্ঘ সময় কেটে গেছে। সেই সিরিয়াল নাম্বার সার্টিফিকেটগুলোকে এখনও বাতিল বলে নোটিফিকেশন জারি হয়নি, অর্থাৎ আইনত এখনও বৈধ এই 100টি সার্টিফিকেট। আর ঠিক এই জায়গা থেকেই নতুন করে এসআইআর যখন রাজ্য জুড়ে হচ্ছে, তখন এগুলোর অসৎ ব্যবহার হতে পারে আশঙ্কা করে আবার নির্বাচন কমিশনে গিয়েছেন সেই ব্যক্তি নতুন করে টাকার বিনিময়ে কেউ এই সার্টিফিকেটগুলি যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে তা ব্যবহার করতে পারেন এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, বাগডোগরা। বাতিল হয়নি, আমার এখানে কোনো অর্ডার আসে এই ব্যাপারে ওনারা চিন্তা করছে, হয়তো বাতিল করা দরকার, সত্যি অরিজিনালি বাতিল করতে হবে, তা ওনারা দেখবে। ওইটা আমাদের যেটা নির্দেশ দিবে আমি সেটা করব। আপনারা শুনলেন বক্তব্য। এবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনি কি বলছেন এই ঘটনার পর এবং
একই সঙ্গে আপনাদের শোনাবো তার পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। স্পেশালি বলে দেওয়া হয়েছে কনসার্ন অফিসগুলো তো আলাদা করে জানাতে বলা হয়েছে। তো অদ্যাবধি জেলা প্রশাসন থেকে কোনো রকম নোটিফিকেশান খবর কাগজ মারফত হয়নি। ফলত কি দাঁড়ালো? ফলত যেটা দাঁড়ালো সাধারণ মানুষ জানতে পারলো না এবং এটা বৈধ হয়ে থেকে গেল আর কি। হাইকোর্ট যে রায়টা দিল ক্যান্সেল হলো, এটা ইমপ্লিমেন্ট হলো না, অথচ এই 100টা পাতা যারা টাকার বিনিময়ে এটা ব্যবহার করেছে, বিক্রি করেছে, মানুষকে ঠকিয়েছে, হ্যাঁ, তারা এতে ইনকাম করলো, রাষ্ট্রের এটা ক্ষতি হলো অনেক বড়। অনেক রোহিঙ্গা হয়তো এর মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে এই ডেথ সার্টিফিকেট ব্যবহার করে। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 30শে অক্টোবর একটা চিঠি দিই, আমি আমার মতো বক্তব্যটা পেশ করি। বৈধ কারণ এর পাবলিক নোটিফিকেশন নেই। এই সার্টিফিকেটগুলো বৈধ এবং এইগুলো নিয়ে যে যার মতন ব্যবহার করবে। কেউ এই প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে দেবে। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে নষ্টের গোড়া। এনার ছত্রছায়াতেই সমস্ত এই পশ্চিমবঙ্গের অপরাধগুলো হয়ে থাকে। আপনারা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য শুনছিলেন। তার আগে যে যিনি অভিযোগকারী মূলত তার বক্তব্য আপনাদের সামনে